আজকে আমি আপনাদের যে গল্পটা বলবো, গল্পটা হলো একজন ব্রাজিলিয়ান ভদ্রলোকের এবং যার কথা বলছি, যখনকার কথা বলছি, তখন তার বয়স ছিল ৪১ বছর এবং এই ঘটনাটা হলো ১৯৮৮ সালে, মানে আমার জন্মের আগের কথাবার্তা। তো ১৯৮৮ সালে ব্রাজিলিয়ান এই ভদ্রলোক অনুভব করলেন আমাদের যে বিভিন্ন সুপার পাওয়ার থাকে না, যেমন উপরওয়ালার তরফ থেকে লিখে দেওয়া কোনো প্রতিভা, উনি এটি অনুভব করে যে ওনার এই প্রতিভা হলো লেখালেখি। এবং সেই বিশ্বাস থেকে এবং লেখালেখির এই ভাবনা থেকে ওই ৪১ বছর বয়সী ভদ্রলোক একটা বই লেখেন। বইটা প্রকাশও করেন তিনি, হ্যাঁ। তবে মজার ব্যাপার হলো বইটা যে তিনি প্রকাশ করেন, প্রকাশের প্রথম ১ সপ্তাহের মধ্যে বিক্রি হয় মাত্র ১ কপি। তারপর ৫ মাস চলে যায়, এই বইটা আর কেউ কিনে না। তারপর ষষ্ঠ মাসে গিয়ে বইটির আরেক কপি সেল হয়, তাও সেই ভদ্রলোকে কিনে যে ভদ্রলোক তার আগেই বইটি কিনেছিল। মানে নতুন কোনো কাস্টমার নাই। এভাবে বছর যখন পেরিয়ে যায়, একজন প্রকাশকের কাছে বইটা হলো একটা ব্যবসা। একজন লেখকের কাছে সেটা যাই হোক, তার সন্তান সমতুল্যও হতে পারে, কিন্তু একজন প্রকাশকের কাছে বইটা তার ব্যবসার জিনিস। তো যখন ব্যবসা হচ্ছিল না, তখন প্রকাশক কি করলেন? এই লেখকটিকে বাদ দিয়ে দিলেন প্রকাশনা থেকে। ওনার বাকি যে বইগুলো ছিল, ওইগুলো ওনাকে ধরিয়ে দিয়ে ওনার সাথে চুক্তি বাতিল করে দিল। তো এখন এই ভদ্রলোক, তিনি বিশ্বাস করতেন, যার কথা বলছি লেখক, যে কোনো একটা মানুষ কোনো কিছু যদি মন থেকে চায়, তাহলে কোনো না কোনোভাবে পৃথিবী সেটা তাকে পাইয়েই দিবে। কোনো না কোনো দরজা তার জন্য খোলা হবেই। এই আশা নিয়ে এবং এই বিশ্বাস নিয়ে এই ভদ্রলোক অন্যান্য প্রকাশকের দরজায় কড়া নাড়তে শুরু করে। খুব স্বাভাবিকভাবে আপনি যদি ১০টা দরজায় কড়া নাড়েন, একটা দরজা তো খুলবে। তো এই ভদ্রলোক, তার জন্য একটা দরজা খুলে যায়। দ্বিতীয় সুযোগ পায় এই ভদ্রলোকটি। এবং দ্বিতীয়বারে যখন এই বইটি প্রকাশ হয়, তখন দেখা যায় যে আগের থেকে ব্যতিক্রম, একটু একটু করে অল্প করে করে বইটার বিক্রি শুরু হয়। ৩০০ কপি, ৬০০ কপি, ৯০০ কপি, ৬,০০০ কপি, এভাবে আস্তে আস্তে সংখ্যাটা বাড়তে থাকে। এবং মোটামুটি অষ্টম কি নবম মাসের দিকে আমেরিকা থেকে একজন বেড়াতে আসে ব্রাজিলে। এই ভদ্রলোকটি এই বইটা নিয়ে বলে যে এটাকে যদি তুমি অনুবাদ করে দাও, তাহলে আমি এটা নিয়ে আমেরিকাতে বিক্রি করার চেষ্টা করব। আরও ছোট কথায় যদি বলি যে এই বইটি অনুবাদ হয়ে আমেরিকাতে যায়, তারপর আমেরিকার বিভিন্ন সেলিব্রিটি যেমন বিল ক্লিংটন, উইল স্মিথ, ম্যারাডোনা, আরও বিভিন্ন সেলিব্রিটি এই বইটিকে লুফে নেয় যাকে বলে। এবং নিউ ইয়র্ক টাইমসে এই বইটা বেস্ট সেলার হিসেবে থাকে প্রায় ৩০০ সপ্তাহ। আরও মজার ব্যাপার হলো, যেই বইটা প্রকাশের ১ বছরে বিক্রি হয়েছিল মাত্র ২ কপি, পরে এটি প্রায় ৮০টি ভাষায় অনুবাদ করে প্রকাশ হয় এবং পৃথিবীব্যাপী বইটি ছড়িয়ে পড়ে। আরও ছোট করে যদি বলতে চাই, এই বইটি পুরো বিংশ শতাব্দীর সেরা ১০টা বইয়ের মধ্যে একটা। চিন্তা করে দেখেন, যে এই বইটা প্রকাশের ১ বছরে বিক্রি হয়েছে মাত্র একটা, সেই বইটাকে বলা হচ্ছে বিংশ শতাব্দীর সেরা ১০টা বইয়ের একটা। এই পর্যন্ত শুনে আপনার মনে হতে পারে বইটাতে আসলে কি আছে কি নাকি। তো এখন আপনার মনে যদি মনে হয় যে এই বইটাকে সবাই ভালো বলছে, তাহলে না, আপনি ভুল। কেউ কেউ এটাকে বলছে এটা খুব ভালো বই, এই বইটা পড়ে আমার জীবন বদলে গেছে, এই বইটা আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে, এই বইটা পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। আবার কারো কারো বইটা পছন্দই হয়নি। আপনারা যারা বইটা পড়ে ফেলেছেন, তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমি কোন বইটার কথা বলছি। আমি বলছি পাওলো কয়েলুর লেখা দ্য অ্যালকেমিস্ট বইটির কথা। আজকে আমি এই বইটা নিয়ে কোথায় কি মানুষ কি বলেছে এসব কথাবার্তার ধারে কাছেও যাব না। আমি শুধু আপনাকে বলবো যে এই বইটা পড়ার পর আমার নিজের কেমন লেগেছিল, কোন জায়গাটা ভালো লেগেছিল, কোন জায়গাটা ভালো লাগেনি, কেন ভালো লেগেছে, কেন ভালো লাগেনি, এবং আমি মূলত এই বইটি থেকে নিজে কোন মেসেজটি নিয়েছি, এটা আমি আপনার কাছে শেয়ার করব। আলকেমিস্ট বইটা যদি আপনি পড়তে চান, শুরুতে আমি ধরে নিলাম আপনি বইটা পড়েননি, তাহলে আপনার কি জানা উচিত? আমি প্রথমেই বলবো যে আলকেমিস্ট আসলে কি এবং কে। বলা হয়ে থাকে আলকেমিস্ট হলো এমন একজন যে যে কোনো কিছুকে গোল্ডে পরিণত করতে পারে। তার কাছে ফিলোজফার টোন নামে একটা স্টোন আছে, যেটা দিয়ে সে যে কোনো কিছুকে গোল্ডে পরিণত করতে পারে। আরেকটি জিনিসের কথা বলা হয়েছে, যেটা হলো এলিক্সার অফ লাইফ। বলা হয়ে থাকে আপনি যদি এটা পান করেন, তাহলে আপনি অসুস্থ হবেন না। এবং আরও বলা হয়ে থাকে যে আলকেমিস্টরা এলিক্সার অফ লাইফ পান করে শত শত বছর বেঁচে থাকত এবং এরা কখনো বৃদ্ধ হয় না, যেমন আছে তেমনি থাকে। তাহলে আপনার বুঝতে পারছেন, আমি এখন একটি জাদুকর নিয়ে কথা বলছি এবং আপনি এখন জানেন যে আলকেমিস্ট আসলে কে। বইটি শুরু করার পর আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখতে পাবেন যে একটি কথা বলা হয়েছে পার্সোনাল লিজেন্ড। এই পার্সোনাল লিজেন্ড আসলে কি? এটা দ্বারা পাওলো কয়েলো বলতে চাচ্ছেন যে ইটস সামথিং দ্যাট ইয়োর হার্টস ওয়ান্ট টু অ্যাচিভ।
আরও সোজা কথায় বলা যায় যে ব্যক্তিগত মানে হলো আপনার স্বপ্ন। পাওলো কয়েলো এখানে পার্সোনাল লিজেন্ড দ্বারা স্বপ্নকে বুঝিয়েছেন। এটা একটা ভালো জিনিস। আপনি যেহেতু বইটি পড়বেন বা আমি যেহেতু বইটি পড়ব, পড়ার আগেই যেহেতু পার্সোনাল লিজেন্ড নিয়ে কথা হচ্ছে, সেহেতু আমি ভেবে নিতে পারি আমার পার্সোনাল লিজেন্ড কি, আমার স্বপ্ন কি। তারপর যদি আপনি বইটি পড়তে বসেন এবং জানেন আলকেমিস্ট কে, তাহলে ব্যাপারটা অনেক মজা হবে। আমাদের যা যা জানার ছিল তা হয়ে গেছে। এখন আপনি যখন বইটি পড়া শুরু করবেন, বইটি উল্টাবেন, তখন ফার্স্ট পৃষ্ঠায় দেখবেন যে সান্তিয়াগো নামক একটি ছেলে, এই ছেলের বাড়ি হচ্ছে স্পেনে এবং সে পেশায় একজন শেপার্ড। বইটা শুরু হয় এভাবে যে এই ছেলেটা কোনো একটা চার্চে, কোনো একটা পরিত্যক্ত চার্চের মধ্যে তার যে ভেড়ার পাল আছে সেই পাল নিয়ে ঘুমাচ্ছে এবং চার্চটা এতটাই বিধ্বস্ত অবস্থা যে তার ভেতর থেকে একটা গাছ, সাইকামোর গাছ, উঠে চার্চের ছাদ আছে ওইটি ফুটো হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এমন একটা চার্চের মধ্যে সে তার ভেড়ার পাল নিয়ে ঘুমাচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন, কি ব্যাপার? আপনি বললেন বইয়ের নাম আলকেমিস্ট এবং আপনি শুরু করলেন কোথায় কারকে ভেড়া চালায় সেটা দিয়ে। আপনাকে বুঝতে হবে সান্তিয়াগো ছেলেটা, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। ও কিন্তু শেপার্ড বলতে পড়তে পারে এমন শেপার্ড। ওর যে শখ সেটা হলো ট্র্যাভেলিং। সে ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসে, কিন্তু তার কাছে টাকা নেই। যেহেতু তার কাছে টাকা নেই, তখন সে ভেড়ার পাল নিয়ে ভ্রমণ করা শুরু করল, যেন অন্তত ভেড়ার লোম বিক্রি করে সে কিছু টাকার জোগাড় করতে পারে। কারণ সে যেখানেই যাক না কেন, যে বাজারেই যাক না কেন, সে জানত সে ভেড়ার লোম বিক্রি করতে পারবে এবং সে মাংস বিক্রি করে টাকা উপার্জন করতে পারবে, যার ফলে সে অনেক জায়গায় ঘোরাঘুরিও করতে পারবে। তো বুঝাই যাচ্ছে শেপার্ড হলেও সে একেবারে মূর্খ শেপার্ড না। তো এই ছেলেটা যখন চার্চে ঘুমায় তখন সে স্বপ্নে দেখে ইজিপ্টের একটা পিরামিডের পাশে তার জন্য গুপ্তধন আছে। ছোট্ট একটা বাচ্চা তাকে স্বপ্নে বলে যে তুমি যদি ইজিপ্ট যাও তাহলে পিরামিডের পাশে তোমার জন্য গুপ্তধন রাখা আছে। এটা বলার পরে এই ছেলেটা একটা জিপসি মহিলার কাছে যায় এবং জানতে চায় যে ব্যাপারটা কি এবং স্বপ্ন ব্যাখ্যা করতে বলে। তখন ওই জিপসি মহিলা বলে, হ্যাঁ, তোমার আসলেই সেখানে যাওয়া উচিত। এখান থেকে মূলত জার্নিটা শুরু হয়। এই ছেলেটা, ওর যে স্বপ্ন, ওর যে পার্সোনাল ট্রেজারটা, সেটা হলো ওই গুপ্তধন পাওয়া। এই ট্রেজারটা হলো একটা উপমা। এটা আপনার জীবনের সাফল্য, আপনার স্বপ্ন। তো পুরো গল্প জুড়েই দেখা যাবে এই ছেলেটা ইজিপ্ট যাওয়ার জন্য সাহারা মরুভূমি জুড়ে তার যে জার্নিটা, এই জার্নিটাই আপনি থাকবেন তার সাথে। ছেলেটা তার স্বপ্ন, তার ট্রেজার, তার গুপ্তধন পাওয়ার জন্য সবচেয়ে, আর আপনি তার সাথে সাথে ছুটছেন আপনার স্বপ্নগুলো নিয়ে। বইটা পড়ার শুরুতেই আপনি চিন্তা করে নিবেন যে আপনার পার্সোনাল লিজেন্ড কি। তো এই গল্পটা যখন আমি পড়ছিলাম, আমি বিভিন্ন মানুষ সম্পর্কে জানতে পারি, মরুভূমি সম্পর্কে জানতে পারি, ক্রিস্টাল ব্যবসায়ী সম্পর্কে জানতে পারি। ক্রিস্টাল যে একটা চমৎকার এলিমেন্ট, এটা আমি জানতে পারি। সবথেকে ভালো আমার যে জায়গাটা লাগে, যার কারণে তো আপনি থাকবেন, আমি যখন ছিলাম ওই যে ক্রিস্টাল ব্যবসায়ী, যে তার কাছে পর্যন্ত যখন আমি যাই, তখন আমি জানতে পারি যে ক্রিস্টাল ব্যবসায়ীর তার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন থাকে যে সে হজে যাবে, সে মক্কা যাবে। কিন্তু সে কখনোই হজে যায় না, কারণ তার কাছে টাকা নাই, তার দোকানটি ছোট, দোকানটি কাউকে দিয়ে যাবে এটাও হয় না। পরে দেখা যায় যে এই ক্রিস্টাল ব্যবসায়ী অনেক বড়লোক হয়, তার অনেক টাকা পয়সা হয়। এত টাকা পয়সা হয় যে তার দোকান সামলানোর জন্য তাকে একটি কর্মচারী রাখতে হয়, কিন্তু তারপরেও সে আর হজে যায় না, হজ করতে। কেন যায় না? তখন সে বলে, আমি যদি হজে যাই, সারাটা জীবন ধরে আমার স্বপ্ন ছিল আমি হজে যাব। তার পার্সোনাল লিজেন্ড ছিল এটা। সেই স্বপ্ন যদি আমি ছুঁয়ে ফেলি, তাহলে আমি বাঁচব কি নিয়ে? গল্পের এই জায়গাটা পড়ে আমার মনে হয়েছে যে এই মানুষগুলো হলো সেই মানুষ যারা জীবনে সারাদিন বলতে থাকে সুখ নাই, সুখ নাই, এটা নাই, ওটা নাই, কিন্তু পাওয়ার পরে সেগুলো ছুঁয়ে দেখতে ভয় করে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আরেকটা জায়গা যেখানে আমি খুব চমৎকার একটা মেসেজ পাই, যখন সান্তিয়াগো মরুভূমি পাড়ি দিচ্ছিল, তখন মরুভূমির যে উটের ড্রাইভার, ক্যামেল ড্রাইভার বলা হয় তাকে, তো ওই ক্যামেল ড্রাইভারের চমৎকার একটা কথা, চমৎকার একটা মেসেজ, যেটা আমার সারা জীবন মনে থাকবে। ক্যামেল ড্রাইভার বলে যে লাইফ ইজ দ্য মোমেন্ট উই আর লিভিং রাইট নাও। ঠিক আছে, ক্যামেল ড্রাইভার বলতে চায় যে আপনি এখন খাচ্ছেন, কালকে পরীক্ষা, সকালবেলা গিয়ে গোল্লা মারবেন কিনা ওইটা এখন চিন্তা করার দরকার নেই। পরীক্ষার হলে চিন্তা পরীক্ষার হলে, খাওয়ার সময় আপনি খাবেন, ঘুমানোর সময় আপনি ঘুমাবেন। আপনি যে মোমেন্টে আছেন সেটাই আপনার জীবন এবং আপনি সেটা নিয়েই থাকুন। একটা উদাহরণ দিই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কি চমৎকারভাবে ক্যামেল ড্রাইভার এই কথাটি বলেছিল। তো এই ক্যামেল ড্রাইভার কি করছিল? আকাশের তারা দেখে দেখে মরুভূমির মাঝে ওয়েসিসে যাচ্ছিল। ওয়েসিস হচ্ছে একটা গ্রাম যেখানে খাবার থাকবে, পানি থাকবে এবং লোকজন থাকবে।
তো এই পথে যাওয়ার সময় তারা আকাশের তারা দেখে দেখে যাচ্ছিল এবং তারা দেখে তারা দিক নির্ধারণ করছিল ক্যামেল ড্রাইভার। তো সান্তিয়াগো একদিন রাতের বেলা খেয়াল করল যে আকাশের তারা মাটিতে নেমে চলে আসছে। দূরে দেখা যাচ্ছে যে মরুভূমির যে বালি, ওই বালিতে তারা জ্বলছে। তখন ক্যামেল ড্রাইভার বলে, ওটা তারা না, ওটা হচ্ছে আমরা যে ওয়েসিসে যাচ্ছি, এটা ওই ওয়েসিসের বাতি। দেখা যাচ্ছে এত কাছে চলে আসছে বাতিটা। সান্তিয়াগো তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ক্যামেল ড্রাইভার সহ দুইজনেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন যখন আসলে বলে এটা সেই ওয়েসিস যেখানে তারা যাচ্ছিল, বলে তাহলে আমরা যাচ্ছি না কেন, আমরা এখানে কেন ঘুমাচ্ছি? তখন ক্যামেল ড্রাইভার বলে, কারণ এখন ঘুমানোর সময়, দিস টাইম টু স্লিপ। এই যে ব্যাপারটা, লাইফ ইজ দ্য মোমেন্ট উই আর লিভিং রাইট নাও, রাইট টাইম রাইট ওয়ার্ক, এই যে চমৎকার মেসেজটা, এটা আমার সারা জীবন মনে থাকবে। এছাড়াও আপনি যখন পড়তে থাকবেন তখন ফাতিমা নামের একটা মেয়ের সাথে তো হবেন। এটা হলো সেই মেয়েটা, সান্তিয়াগো, যার প্রেমে পড়ে যায়, এবং এই মেয়েটার প্রেমে পড়ার পরে সান্তিয়াগো তার যে স্বপ্নগুলো ছিল ওইগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে। সে চিন্তা করে যে এই মেয়েটার সাথে সে এখানেই থেকে যাবে। কিন্তু মেয়েটা খুব চমৎকার করে বলে যে তুমি আমাকে ভালোবাসো, তার মানে এই না যে তুমি তোমার স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে নিয়ে থেকে যাবে। এই যে ফাতিমা মেয়েটা, এই মেয়েটাকে আমার একটা চলন্ত আগুন বলে মনে হয়। আমি অলমোস্ট এই মেয়ের ফ্রেন্ড হয়ে গেছি, এমন টাইপের অবস্থা। এই মেয়েটার একটা চমৎকার ডায়লগ আছে। ডায়লগটা এরকম যে সান্তিয়াগো তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন কেন সে ফাতিমাকে এত ভালোবাসে। যখন সে বলে আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা বলার সাথে সাথে ফাতিমা তার মুখ চেপে ধরে এবং বলে যে হোয়াট ইজ লাভড বিকজ ওয়ান ইজ লাভড, নো রিজন ইজ নিডেড ফর লাভিং। এমন সব চমৎকার চমৎকার ডায়ালগ দিয়ে এই জার্নিটা ভরপুর। চমৎকার কিছু মানুষের সান্নিধ্যে আপনি আসবেন। আরেকটা উদাহরণ আমার খুব দারুণ লাগে। একদম শুরু থেকে কয়েকবার এই কথাটি বলা হয়। এই যে ছেলেটা, ও তো ভেড়া চড়ায়, ও মাঝে মাঝেই বলে, বই জুড়ে আপনি কয়েকবার পাবেন, ৩-৪ বারের মতো পাবেন, এই যে ভেড়ার পাল নিয়ে আমি যে ছুটছি, কত কত শহরে গেলাম, নতুন করে সূর্য উঠল, আবার অস্ত গেল, ফুল ফুটল, ফুল ঝরে গেল, ঋতু পরিবর্তন হলো, কিন্তু ভেড়া না কিছুই খেয়াল করে নাই, ওর খাদ্য এবং পানীয়। বুঝতে পেরেছেন? আমার কাছে মনে হয়েছে এটা তো আমরা মানুষজন। এই যে এত কিছু হয়, এত সৌন্দর্য, এত ঋতু পরিবর্তন, আমরা তো এগুলো খেয়াল করি না। আমরা তো ভেড়ার পাল, আমরা কেবল খাবার খুঁজি। এরকম উপমাগুলো যখন, এরকম কোটিংগুলো যখন আপনি ডিকোডিং শুরু করবেন, তখনই আপনি মজাটা পাবেন এই বইয়ের। খুব বড় না করি, ছোট করে বলে দিই, অ্যালকেমিস্ট কথা থেকে আসলো তাহলে। আমি ফাতিমার কথা বললাম, আমি কেমেল টেবারের কথা বললাম, আমি ক্রিস্টাল ব্যবসায়ের কথা বললাম, অ্যালকেমিস্ট কোথায়? অ্যালকেমিস্টের সাথে এই জার্নিতে এই ছেলেটার দেখা হয় রাস্তায়, এবং এদের দুজনের মধ্যে যে কথোপকথন হয়, যে উপমাগুলো ওরা ব্যবহার করে, ওইগুলোই এই বইয়ের মেসেজ, মূল মেসেজ যেটা। একটা সময় পর অ্যালকেমিস্ট বলে যে তুমি সেখানেই তোমার গুপ্তধন খুঁজে পাবে যেখানে তোমার হৃদয় আছে। আপনার মন যা চায়, আপনার স্বপ্ন যা, আপনার হৃদয় যা করতে পারে, সেখানেই আপনার সাফল্য আসবে। এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেন। এবং আরেকটা চমৎকার কথা বলেন যেটা আমার কাছে দারুণ লাগে, যে উনি বললেন তোমার কেন পার্সোনাল লিজেন্ড একটাই হতে হবে? ওই যে ছেলেটা গুপ্তধনের পেছনে ছুটছে তো ছুটছে, ওই যে ক্রিস্টাল ব্যবসায়ীটা তার স্বপ্নটা ছুঁয়ে দেখছে না, যে স্বপ্ন শেষ হয়ে গেলে সে কী নিয়ে বাঁচবে এটা ভেবে। তখন অ্যালকেমিস্ট বলেন যে তুমি কেন তোমার একটাই স্বপ্ন ঠিক করবে? তুমি একটা স্বপ্ন ডিঙাবা, আরেকটার কাছে যাবা, এটাই তো জীবন। স্বপ্ন ছুঁয়ে দেখো, তোমার হৃদয়ে যা চায় তুমি তাই করো। এই মেসেজটা, এই যে চমৎকার কথোপকথনগুলো, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তবে শেষের দিকে গিয়ে বইটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ এক পর্যায়ে সান্তিয়াগো নিজের স্বপ্ন পাওয়ার জন্য জাদুবিদ্যা শিখে। এ ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এটা একটু বেশি বেশি হয়ে গেছে, এটা না করলেও পারত। আমার মনে হয়েছে যে আমার স্বপ্ন আমার কাছে পূরণ করার জন্য আমাকে জাদুবিদ্যা শিখতে হবে, ব্যাপারটা এই রকম, এটা তো না করলেও তো হতো। আমার কাছে একটু বাড়াবাড়ি বেশি মনে হয়েছে। এটা আমার ভুল ধারণাও হতে পারে, আমি মেসেজটা ঠিকমতো নিতে পারিনি, কারণ বইটি একটি পর্তুগিজ ভাষায় লেখা, পরে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তো এমন হইতে পারে যে পর্তুগিজ ভাষায় এটা একরকমভাবে বলা হয়েছে, ইংলিশে ট্রান্সলেট করার সময় মানেটা একটু অন্যরকম হয়ে গেছে, এবং লেখক যা বুঝাতে চাইছে আমি সেটা সঠিকভাবে নিতে পারিনি। এই জন্য হয়তোবা আমার কাছে এমন লেগেছে। থ্যাংক ইউ এতক্ষণ থেকে আমার বুক রিভিউ শোনার জন্য।